যেমনটা ছিলাম আমরা আলোচনায় 2026-এর ব্যাটেলের প্রথম দফা ভোট আজকে সকাল থেকে নির্বাচন চলছে এবং এই নির্বাচনের গতি প্রকৃতি কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং এই ভোট 2026-এর ভোট যে একটা ব্যতিক্রমী ভোট সেটা তো বলাই বাহুল্য। কাজে এই ভোট নিয়ে আলোচনা অনেক দীর্ঘ হতে চলেছে। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আমরা পেয়ে গেছি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ রয়েছেন। দেবাশিস দা, অনেক স্বাগত জানাবো আপনাকে ওঙ্কার বাংলায়। এবং আমাদের সাথে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক তপশ্রী গুপ্ত। তপশ্রীদি, আপনাকে অনেক স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়। এবারে যে বিষয়ে আসবো, সকাল থেকে নির্বাচন চলছে, মোটের উপরে শান্তিপূর্ণ, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া তেমন উত্তেজক পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, যদিও এই কথাটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা বলতে পারছিলাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু ঘটনা কিন্তু অশান্তির ঘটনাও কিন্তু আমাদের সামনে উঠে এসছে। পাশাপাশি আমরা যেটা জেনেছি যে 11টা পর্যন্ত 41% ভোট কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছিল পড়ে গিয়েছে। কাজেই যে বিষয়ে প্রশ্নে আসছি, রাজনৈতিক আবহাওয়া কি বলছে, আসবো দেবাশিস বাবুর কাছে। দেবাশিস দা, প্রথমেই যে বিষয় নিয়ে আসবো যে আজকে নির্বাচনের প্রথম দফা পরিস্থিতি সকাল থেকে দেখছেন, কি মনে হচ্ছে, হাওয়া কোন দিকে বইছে? হাওয়া কোন দিকে বইছে এক্ষুনি বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু একটা জিনিস সেটা পরিষ্কার যে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তীকালে গণতন্ত্রের যে উৎসব, এইবার যে ভোটটা হচ্ছে, যেভাবে ভোটটা হচ্ছে তা তো অনেক যারা দৃষ্টিহীন, যেভাবে এসআইআরটা হয়েছে, যারা দৃষ্টিহীন তাদেরও লজ্জা লাগার কথা। কারণ প্রচুর মানুষ যাদের ভোট দেওয়ার কথা ছিল তাদেরকে ইচ্ছাকৃতভাবে বা অপদার্থতার জন্য হোক, যে কোনো কারণে হোক, তারা ভোট দিতে পারছে না। এটা একটা গণতন্ত্রের লজ্জা এই গণতন্ত্রের উৎসবে দাঁড়িয়ে। এরপরে আজকে দেখুন প্রায় 152টা কেন্দ্রে ভোট চলছে। এই 152টা বিধানসভা কেন্দ্রের জন্য প্রায় 3 লক্ষ সেনা নিয়ে আসা হয়েছে এবং সে বিভিন্ন রকম কামানের মতো গাড়ি ফাড়ি, সাজোয়া গাড়ি টাড়িও এসেছে দেখতে পাচ্ছি আমরা। তো এটা যুদ্ধ হচ্ছে না গণতন্ত্রের উৎসব হচ্ছে, এটা বোঝা খুব মুশকিল। এমন অবস্থায় যদি একটাও কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে কিন্তু ইসির আর মুখ খাবার জায়গা থাকবে না, ইলেকশন কমিশনের। আমরা চাই না যে কোনো, অলরেডি 2-4টে ঘটনা ঘটে গেছে আমরা দেখতে পাচ্ছি। যে প্রকট ভাবে ইসির যে নিরপেক্ষতা বজায় রাখার কথা, তার যে প্রকটতা একটা বিশেষ দলের প্রতি দেখা গেছে, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য লজ্জার। এবং মানুষকে আজকে বুঝতে হবে, মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, এই যে 152টা বিধানসভা কেন্দ্র, তারা কিন্তু, আমি কেন বললাম বলা ডিফিকাল্ট, যে হাওয়া আপনারা বা আমরা মিডিয়াতে অনেক সময় দেখেছি বা বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় আমরা দেখতে পাচ্ছিলাম যে ফুটন্ত গরম কড়াই থেকে ফুটন্ত আগুনে কি মানুষ ঝাঁপ দেবে, প্রায় এরকম একটা প্রশ্ন ছিল, নাকি ফুটন্ত কড়াইতে থেকে যাবে, নাকি মানুষ সত্যি সত্যি এইসব ফুল বদল ওই বদল না করে পুরো সিস্টেমে বদল করবে, তৃতীয় কোনো বিকল্পের খোঁজ করবে। এটা কিন্তু মানুষকে আজকে ভাবতে হবে যে এই যে বিভাজন, এই যে বাইনারি রাজনীতি, এই বাইনারি রাজনীতি কি করে? বাইনারি রাজনীতি আপনাকে অপশন দেয় না। বাইনারি রাজনীতি আপনাকে দেয় দুজনের মধ্যে থেকে বেশ কম খারাপকে বাছার অনুমতি। বাইনারি রাজনীতি আপনাকে কি দেবে? বাইনারি রাজনীতি উন্নতি করতে পারবে না, কিছুটা অল্প হলে পরিবর্তন করতে পারবে, উন্নতি হয় না সেখানে। বাইনারি রাজনীতি সমাজকে বিভাজন করে, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো মানুষের পোশাক আশাকের ভিত্তিতে, তাতে উন্নতি হয় না। এই বাইনারি রাজনীতি আসলে পশ্চিমবঙ্গ যেটা চাই, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, এই যে মূল দাবিগুলো, এই দাবিগুলো কিন্তু সরে যায়। তার ফলে আজকে মানুষ, এই যে মানুষ চুপচাপ আছে না, আমি বলছি, আপনি বারবার জিজ্ঞেস করছেন হাওয়া কোন দিকে, আমরা কিন্তু কেউ জানি না মানুষ আসলে কি ভাবছে। এত মিডিয়ার প্রচার, এই যে বিভিন্ন ইলেকট্রাল বন্ডে টাকা পয়সা নিয়ে যে টাকা ঢেলে দেওয়া হচ্ছে রাজনীতিতে, এই যে রাজনীতিকে ব্যবসা বানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের সংস্কৃতি তলায় ঠেকে যাচ্ছে। কেউ রবীন্দ্রনাথের নাকের তলায় স্টিকার মেরে দিচ্ছেন, কেউ রবীন্দ্রনাথকে নিয়ে ডিজে করে ফেলছেন। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কি মানুষ কি চাইবে এই সংস্কৃতি এবার বদলে যাক বা পাল্টে যাক? এটার পরীক্ষা আছে। দেবাশিস, এখানেই একটা বিষয় যেটা আপনি বললেন যে মানুষকে বিচার করতে হবে যে কম খারাপ কে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো বিজেপির নেতারা নির্বাচনী প্রচারে বেরিয়ে বারবার এই জায়গাটাকে তুলে ধরছিলেন যে আপনারা আমাদের একটা সুযোগ দিন, না হলে বুঝবেন কি করে যে আমরা কাজ করব কিনা বা করলে কতটা করব। তাহলে এই ক্ষেত্রে মানুষ বিচার করবে কি করে যে কে খারাপ, কে অল্প খারাপ? করতে পারবে মানুষ? মানুষ খুব বুদ্ধিমান, মানুষ বিচার করবে। আপনি
আপনি যখন ব্যাংকে লোন চাইতে যাবেন না, দেখবেন ব্যাংক সবার আগে আপনার সিভিল চেক করে। আপনি যা ইচ্ছে বলুন, ব্যাংক আপনার সিভিল চেক করে যে আপনার সিভিলটা কিরকম, তারপর ব্যাংক আপনাকে লোন দেয়। তো বিজেপি যারা বলছে, প্রথম কথা হচ্ছে এখানে বিজেপি কারা? ওই মানে তৃণমূলের রিসাইকেল বিন থেকে তুলে নেওয়া কিছু মানুষ, এরা বিজেপি? মানে আমি জানি না এখানে কারা বিজেপি, আমি যেটুকু দেখেছি সেটুকু বলছি। আর এই যে বিজেপি যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, তারা কি ধরনের কাজ করেছে, কেন্দ্রীয় সরকার কি ধরনের কাজ করেছে, মানুষ কি দেখতে পাচ্ছে না? মানে আজকে ধরুন এরা বলছে আমরা নারী সুরক্ষা দেব। আপনি দেখুন ধর্ষণের ক্ষেত্রে আপনি যদি এনসিআরবি 2025-এর রিপোর্ট নেন, সেখানে প্রথম নাম হচ্ছে রাজস্থান, দ্বিতীয় নাম হচ্ছে উত্তরপ্রদেশ, তৃতীয় নাম হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে বোধহয় অন্য কিছু একটা রয়েছে। মানে চারটেই আপনার আছে ডবল ইঞ্জিন সরকার। আপনি সমস্ত কিছুতে একটা পর একটা হিসাব করে দেন তাহলে। এবং আজকে আনএমপ্লয়মেন্ট কোন সীমায় পৌঁছেছে? 2014 সাল থেকে বিজেপি সরকার রয়েছে। আজকে আমি কালকে এক জায়গায় কথা বলছিলাম, মেক ইন ইন্ডিয়া নিয়ে খুব বড় বড় কথা বলছি। আসলে মেক ইন ইন্ডিয়া করছি কি? মানুষকে আমি বোকা বানাচ্ছি। মেক ইন ইন্ডিয়া মানে তুমি স্ক্রু টাইট করছি, আমার কোটা অ্যাসেম্বলিং করছি। আলে এই কথাগুলো যখন মানুষকে ভালোভাবে বোঝানো যায় বা মানুষ যদি বোঝে, তাহলে মানুষ কি চাইবে যে আবেল মুজে মার? আমি যেটা বলার চেষ্টা করছি যে একবার তো 2011-এ মানুষ ভুল করে ফেলেছে, বা সেটা মানুষ আজকে বুঝতে পারছে হারে হারে। যেসব বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা বলেছিল, তারা আজকে হাপিত্তেশ করছে যে আমরা কি ভুল করেছি, আমাদের অন্যায় হয়ে গেছে, তারা ক্ষমা চাইছে হাত জোর করে। তো সেই সময় আমাদের যে শিল্প হওয়ার কথা ছিল, আপনারা ভুলে গেছেন কিনা জানি না, আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই থাকবে যে রাজনাথ সিং, মমতা ব্যানার্জি যখন ওই অনশন নাকি করছিলেন, কানে কানে কি সব বলে যাচ্ছেন। এবং আমাদের যে শিল্প, টাটার শিল্প সিঙ্গুর থেকে, তারা বিভিন্ন রকম সলা পরামর্শ করে কোথায় নিয়ে চলে গেল? গুজরাটে মোদির কাছে। তার মানে বাংলা থেকে শিল্প নিয়ে চলে যাচ্ছে। তারা বলছে আমার এখানে একটা প্রশ্ন আছে যে আজকে নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে কি হচ্ছে না? নির্বাচন কমিশন বলেছিল অবাধ, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন করা হবে। এখনো পর্যন্ত দুপুর 1:20 বাজে 41% ভোট পড়েছে আপনার 11টা পর্যন্ত। সকাল 9টায় ছিল 19%-এর একটু বেশি। আমরা যদি 11টায় দেখি তাহলে কিন্তু ডবলের বেশি ভোট পড়েছে সমস্ত মানে ভোট কেন্দ্রগুলিতে, যে জেলাগুলিতে, 16টা জেলায়। তো এখন 1টা বাজে, আবার কিছুক্ষণের মধ্যে হয়তো নতুন এসে যাবে, কত পার্সেন্টেজ আরেকটা আসবে। প্রশ্নটা হচ্ছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কমিশন কি করাতে পারছে এখন পর্যন্ত? আপনি কি বলবেন? না, এখন অবধি পুরোপুরি সার্টিফিকেট দেওয়ার মতো জায়গা আসেনি। কারণ অলরেডি নওদাতে কি হচ্ছে তুমি দেখেছো, এবং আমাদের চ্যানেলেও বারবার দেখানো হচ্ছে। বোধহয় হুমায়ুন কবিরকে ফেলে টেলে মেরে দেওয়া হয়েছে। মানে আমি ঠিক করেছে না ভুল করেছি জায়গায় যাচ্ছি না। আমি বলতে চাইছি যে এরকম একটা ইনসিডেন্ট হবে কেন? প্রচুর সিপিএম কর্মীকে ধরে ধরে মারা হচ্ছে, সেটাও দেখাচ্ছে বিভিন্ন জায়গায়। যে শূন্য হয়ে যাওয়া দলকেও মারছে, তৃণমূলীরা মারছে। এবার আমি বলছি, এগুলো তো ইলেকশন কমিশন 3 লাখ যে সৈন্য এলো, তারা করছেটা কি? তাদের এটা করতে হবে, এই জায়গাগুলো আসতে হবে। মোটের উপর আপনি বলছেন যে এখনো পর্যন্ত নির্বাচন যেটা হচ্ছে প্রশ্নচিহ্ন রয়েছে নির্বাচন কমিশনের। তপস্বী, আমি যেটুকুনি টিভিতে, আজকে তো আমি ঘটনাস্থলে ছিলাম না কোথাও, আমি যেটুকু সকাল থেকে টেলিভিশন চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, সব চ্যানেলগুলো, তাতে যেটা দেখলাম যে যেটা প্রত্যাশিত সেটাই হয়েছে। যে জানা কথাই ছিল যে হুমায়ুন কবির একটা গন্ডগোল বাঁধাবেন, এটা কিন্তু জানা কথাই ছিল। তো ঠিক সেই গন্ডগোলটাই হয়েছে। উনি রাস্তায় বসেছিলেন, তাতে হাওয়া করছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে যেটা আমি বলতে চাই, আমার যা পর্দায় দেখে মনে হয়েছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেই সক্রিয়তা তাদের মধ্যে দেখা যায়নি। যখন দেখা যাচ্ছে স্পষ্ট উল্টো দিক থেকে তৃণমূলরা বিরাট সংখ্যক একটা জনতা ছুটে আসছে, এ পাশে হুমায়ুন কবিরের ফলোয়াররা দাঁড়িয়ে রয়েছে তাকে ঘিরে, তিনি মাঝখানে বসে আছেন। এই যে একটা নাটকের সেট, সেই নাটকের সেটে দর্শকের ভূমিকায় কিন্তু মোটামুটি দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। তারা কিন্তু সেই সক্রিয়তা তাদের মধ্যে দেখা যায়নি। যেটা বিপ্লব বলছিলেন যে কথা দিয়েছিল যে এবারে নাকি পশ্চিমবঙ্গে রক্তপাতহীন, বড় কোনো ঝামেলাহীন ভোট হবে, কিন্তু সেরকম হয়তো রক্তপাত আমরা সেরকম এখনো পর্যন্ত দেখতে পাইনি। পরে দিনের শেষে কি হবে জানি না। কিন্তু এই যে উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হওয়া, যেটা যে কোনো মুহূর্তে একটা সুতোর উপর দিয়ে হাঁটে, একটা যে কোনো বিস্ফোরণ যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, সেই পরিস্থিতিটার আগেই কিন্তু আটকানোর কথা ছিল সেন্ট্রাল বাহিনীর, কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনী মানে যে ভূমিকা, অর্থাৎ যে এক জায়গায় বেশি লোককে জড়ো হতে না দেওয়া,
হ্যাঁ, এই জায়গাটা কিন্তু প্রশ্নচিহ্ন প্রতিবারই কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন হ্যাঁ। উঠছে আমি এখানে। বলছি দেখুন, মালদা এবং মুর্শিদাবাদ এটা তো উত্তেজনা প্রবণ এলাকা, আমরা সবাই জানি, এবং এখানে প্রায় ত্রিমুখী চতুর্মুখী লড়াই চলছে। তো আমার কি, আমি তো দেখুন চোর ডাকাত গুন্ডা এদেরকে সংশোধন করতে পারবো না, আমাকে প্রোটেক্ট করতে হবে, তাই জন্য তো প্রশাসন, তাই জন্য পুলিশ, তাই জন্য সেনাবাহিনী। তো যেটা ম্যাডাম বলছিলেন, আমি সেই জায়গাতেই আমি ওনার সাথে একমত যে এরকম ঘটনা ঘটবে কেন, মানে আমি হুমায়ুন কবির আমি ধরে নিলাম অশান্তি করবে, আমি তাকে অশান্তি করতে দেবো কেন, মানে আমি সেই সুযোগটা দিচ্ছি কেন? এক্স্যাক্টলি হ্যাঁ। আর রক্তপাত হয়েছে মানে দু তিনজনের মাথা ফাটা ফাটিয়ে মানে দিয়েছে। সেটা আমি ভোটার ইমিডিয়েট একেবারে। মানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে অভ্যস্ত বহুদিন ধরে। পঞ্চায়েত ভোটে যদি অত লোক মারা দিয়ে থাকতে আমি পারে। আমি এই চিত্রটাই একটু তুলে ধরবো লাভপুরে কি ঘটেছে। লাভপুরে সেখানে তৃণমূল কংগ্রেসের হাতে প্রেরিত হয়েছে বিজেপি, এবং বিজেপি প্রার্থীর ছেলে দেবপ্রভ ওঝাকে রীতিমতো রড লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবার মতো ঘটনা হয়েছে, তাকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দাস বোলপুর থেকে। প্রীতম, এই বিষয়ে কথা বলবো। প্রীতম, কি ঘটেছে ঠিক? একেবারে সকাল থেকে তো নির্বাচন শান্তিপূর্ণ চলছিল, অবাধ চলছিল, হঠাৎ কি এমন হলো যে একেবারে মাথা ফেটে রক্তারক্তি অবস্থা? দেখো অপূর্বা, বলে রাখি যে প্রথমে বীরভূমে একটা উত্তপ্ত এলাকা, সকাল থেকে কিন্তু ঠিকভাবে ভোট হচ্ছিল। আজকে যখন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তথা লাভপুরের বিজেপি প্রার্থী এবং ওঝা নির্বাচনের এজেন্ট এবং 2021 সালে যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ মন্ডল ও লাভপুরের দেবরূপ ওঝাকে কিন্তু মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সাঁইথিয়া থানার ভূমকল গ্রামে বিশ্বজিতের দাবি হচ্ছে যে আজকে বুথ পরিদর্শনে গেছিল, ফেরার সময় তৃণমূলের লোকজন কিন্তু তার উপর চড়াও হয়, তাকে বাঁশ লাঠি এবং কিল ঘুষি কিন্তু মারতে থাকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। তবে আশঙ্কাজনক এলাকায় কিন্তু আর কোনো উত্তপ্ত রয়েছে। অপরূপা, সেক্ষেত্রে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইবো, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ প্রশাসন, তাদের কি ভূমিকা ছিল প্রীতম? দেখো বুথ পরিদর্শন করার ঢোকার আগে সেখানে কিন্তু কোনো রকম পুলিশ বা সেন্টার ফোর্স ছিল না, তখনই তাকে একা পেয়ে কিন্তু তৃণমূলের লোকজন তাকে মারধর করতে শুরু করে, এমনটাই কিন্তু অভিযোগ অভিজ্ঞের। অনেক ধন্যবাদ। পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও যোগাযোগ করব। দাদা, আলোচনায় আসবো, তপস্বীর কাছে একটু আসবো। তপস্বী, যে বিষয়টা নিয়ে বলছিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বারবার করে প্রশ্নচিহ্ন উঠছে, সেখানে আমাদের প্রতিনিধি যে আমি প্রশ্নটা করলাম যে প্রশাসন কি করছিল, কেন্দ্রীয় বাহিনী কি করছিল, উনি বললেন যে বুথ পরিদর্শনের সময় বুথে ঢোকার আগে কোনো কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের পুলিশ প্রশাসন ছিল না। কি বলবেন? এখন থাকার তো কথা, সেটাই তো বললাম যে যেটা নির্বাচন কমিশন প্রথম থেকে বলল যে আমরা এত বেশি সংখ্যক, রেকর্ড সংখ্যক নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে পশ্চিমবঙ্গকে একটা স্পেশাল কেস ধরে। এই যে আমি পশ্চিমবঙ্গকে আমি যদি একটা আমার সারা ভারতবর্ষের নিরিখে ধরি, তাহলে তো এটা মনে হবে যে যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ, পশ্চিমবঙ্গ একটা সাংঘাতিক জঙ্গলের রাজত্ব, পশ্চিমবঙ্গে কোনো নিরাপত্তা নেই কারোর। সেই জন্যই স্পেশাল কেস হিসেবে অন্য সমস্ত রাজ্য যেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে সেগুলোর থেকে অনেক বেশি সেন্ট্রাল ফোর্স এখানে দেওয়া প্রয়োজন। যেরকম আমাদের যখন এসআইআর হয়েছে তাতে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ধারাটা শুধু পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য ছিল। এই যে ভোটের সময় থেকে স্পেশালি পশ্চিমবঙ্গকে ট্রিট করা, এইটা তো কেন্দ্রের একটা রণকৌশল। এবং সবাই জানে যে প্রেমে আর রণে কোনো কিছুই কেই অন্যায় বলা চলে না, সবকিছুই চলে এবং সবকিছুই প্রয়োগ করা হয়। তো এইখানে দেখা গেল যে এই যে কেন্দ্রীয় বাহিনী, আমি যে নিজেই তো মুর্শিদাবাদ মালদা ঘুরে এলাম, নদিয়াও ঘুরে এলাম, এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, মানে হোটেল থেকে বেরোচ্ছি দেখছি সামনের রাস্তায় রুট মার্চ করছে। হাজারদুয়ারিতে একটা শুট করতে গেছি, হাজারদুয়ারিতে দেখছি যে সেন্ট্রাল অবজারভাররা ফ্যামিলি নিয়ে হাজারদুয়ারি দেখছেন, মানে তাদের পিছনে 10টা দাঁড়িয়ে রয়েছে জওয়ান। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, মানে পদে পদে যে জওয়ানদের সাথে আমাদের ঠক্কর লাগছে আর কি। আপনি এক পা চলতে গেলে এখন যে কোনো জেলায় এক পা চলতে গেলে বা কলকাতার ভেতরে কোনো কোনো এলাকায় আপনার এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সাথে ধাক্কা লাগবে, এরকম গিজগিজ করছে। তো তাহলে তার কি তার এফেক্টটা কি? প্রথম দফা আমরা তার এফেক্টটা কি দেখলাম? দেবাশিস, আমার কাছে প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে দৃষ্টিহীন
মানুষও লজ্জা পেয়ে যাবে যে এসআইআর হওয়ার ফলে। তো আমি একটা প্রশ্ন যে হ্যাঁ এসআইআর হয়তো বহু মানুষ বাদ গেছেন, আর একটা যেটা যে ওই যে সমস্ত মানুষ এখনো ভোট দিতে পারলেন না তাদের মৌলিক অধিকার, অনেক প্রশ্ন তো রয়েছে, কিন্তু এসআইআরটা কি প্রয়োজন ছিল না ছিল? একদম প্রয়োজন ছিল, এটা তো বারবার বলা হয়েছে এসআইআর তো জরুরি, কিন্তু এসআইআর এর জন্য যে নির্দিষ্ট সময় দরকার সেই সময় এসআইআর না করে যদি আমি ভোটের আগে তড়িঘড়ি এসআইআর করতে যাই তাহলে যে যে সমস্যাগুলো আসার কথা আমরা আশঙ্কা করেছিলাম সেগুলো এবার এসেছে। এখানে প্রশ্ন যে এসআইআর শুধু কিন্তু আমাদের এই রাজ্যে হয়নি, ভারতবর্ষের আরো অন্য রাজ্যগুলোতে এসআইআর হয়েছে, সেখানে নির্বাচনও হচ্ছে, কিন্তু এই রাজ্যে কেন সেই সমস্যাটা? একটা দারুণ পরিসংখ্যান আছে বিপ্লব, সেটা হচ্ছে যে সমস্ত রাজ্যে বিজেপি পিছিয়ে ছিল এবং এসআইআর হওয়ার পর প্রত্যেকটা রাজ্যে বিজেপি জিতেছে। মানে আমি তা পরিসংখ্যান বলছি, সেটা তুমি সেখান থেকে তুমি যে কোনো ইকুয়েশন টানতে পারো। দিল্লিতে কিন্তু এসআইআর হয়নি, দিল্লিতে জিতেছে। হ্যাঁ, দিল্লিতে তার আগে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে তুলে নিয়ে গেছিল। মানে আমি বলছি ঠিক আছে, তুলতো তাহলে কি আমি জানি না, আমি বলছি দেখো রাজনীতিটা তো আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি, কিন্তু জানি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি চোখের সামনে, তোমরাও দেখেছো যে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে রাস্তা থেকে তুলে দেননি, রাজধর্ম পালন করেছিলেন। উনি বলেছিলেন, ওনাকে সবাই বলেছিল ওকে তুলে দিন, ওনার ক্ষমতা ছিল তখন, বাবু তুলে দিয়েছিলেন। আমি রাইটার্সের কথা বলছি না, যে সিঙ্গুর নিয়ে যেখান থেকে পতন হয়ে গেল সিপিএম এর বামপন্থীদের, উনি কিন্তু তোলেননি। উনি বলেছিলেন না, উনি একটা গণতান্ত্রিক অধিকার, উনি ওনার রাজনীতি করছেন, ওনাকে করতে তো আমি এটা করবো না। এই যে রাজধর্ম পালন, এটা তো আমাদের এক্সপেক্টেড। এটা কোথায় দেখা যাচ্ছে? মানে এই যে ধরো আজকে অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নিয়ে গেল, তাহলে লিপস এন্ড বাউন্সকে তুললো না কেন? মমতা ব্যানার্জি ইডির হাত থেকে কাগজ নিয়ে বেরিয়ে গেলেন, ওনার এগেনস্টে কোনো স্টেপ নিল না কেন? তাহলে এই যে বাইনারি বা এই যে সেটিং, এটা কি মানুষ বোঝে না? মানে এটা কিভাবে মানুষ খাবে কি করে? এটা প্রথম বুঝতে হবে। দুই হচ্ছে, উনি যেটা বলছিলেন উনি ঠিক বলছিলেন। আমি একটা পয়েন্ট শুধু বলবো যে ইলেকশন কমিশনের এটা বোঝা উচিত ছিল যে সমস্ত সেনাবাহিনী আসছেন তাদেরকে আলটিমেটলি গাইড করছে কিন্তু এখানকার পুলিশ। এবার এখানকার পুলিশ আমরা সবাই জানি যে তৃণমূলের সংগঠনের পাশাপাশি এখানকার পুলিশও একটা সংগঠনের জায়গা পালন করছে। তাহলে আমাকে তো সেই জায়গাটাকে প্রোটেক্ট করতে হতো, মানে অ্যাটলিস্ট সুব্রত গুপ্তর মতো মানুষ। আপনি যখন বলছেন এই কথা, চেষ্টা তো করেছি নির্বাচন কমিশন যার বিরুদ্ধে, যখন যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, মানে প্রথম নির্বাচনের দিন ঘোষণা 15ই মার্চ, সেই রাত্রে কিন্তু এ রাজ্যের দুজন টপ মানে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব তাদের বিরুদ্ধে তাদের সরানো হয়েছে। তারপর ধাপে ধাপে আমি সেটা বলছি, আমি বলছি যে অজয় গুপ্ত, সুব্রত গুপ্তর মতো মানুষ যিনি এখানে কাজ করে গেছেন বহুদিন ধরে, তিনি তো আছেন, তিনি তো পুরো ব্যাপারটা বোঝেন। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটবে, এটা তো একটা মানে ধরো তুমিও বুঝতে পারবে, আমি যারা একটু রাজনীতির সঙ্গে সংযুক্ত তারা বুঝবে এই ঘটনাগুলো ঘটবে। আমার প্রিকশনারি মেজার কোথায়? আমার বক্তব্য, আমি ওনার সাথে ওই জায়গাটা একমত যে আমাকে আরো সতর্ক হতে হতো, আমাকে আরো সজাগ হতে হতো, তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটতো না। কিন্তু আগের যে ঘটনা ঘটেছে বা এখনকার আজকের দিনের নির্বাচনে যে ঘটনা, আপনি কি মনে করেন এটাতে? আমি বললাম এখন ইটস টু আর্লি টু কমেন্ট, কারণ এখন তো মানে 4-5 ঘন্টা হলো ভোট হচ্ছে, এখনো বাকি আছে, 5টা অবধি সময় আছে। এবং যত সময় বাড়ছে তুমি খেয়াল করে দেখবে গরমও বেড়ে গেছে, মানুষের সংখ্যা হয়তো একটু কমবে, এবং তখনই কিন্তু এই উপদ্রবগুলো শুরু হবে। যত রাজ্যের এই যে সমস্ত বিভিন্ন ভুয়ো ভোটগুলো পরে কিন্তু শেষের দিকে জেনারেল, তো অতএব ওই সময়টা খুব মানুষকে সজাগ থাকতে হবে, পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে বলে আমার মনে হয়। হ্যাঁ, তপস্বী এই বিষয়টা, এই যে আগের নির্বাচন আর এই 2026-এর নির্বাচন, তার আগের বলতে 2021-2024 যে ঘটনাগুলো ঘটেছিল, সেই মানে নির্বাচন সকাল থেকেই আমরা যে দেখতাম রক্তাক্ত একটা বিষয়, হ্যাঁ যেটা ছিলাম, এবারে কি সেই তুলনায় কোথাও কি একটু কম? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এবারের নির্বাচনটা যেহেতু একদম চরিত্রটাই আলাদা, তার কারণ এসআইআর, একদম চরিত্রটাই বদলে গেছে নির্বাচনের, এবারে ইস্যুগুলোই আলাদা। তো তার ফলে যেটা হয়েছে যে, আর তাছাড়া একটা যেরকম একদিকে মানুষের মধ্যে ভোট দেওয়ার জন্য একটা তীব্র আগ্রহ তৈরি হয়েছে যে আমি বোধহয় ভোট দিতে না পারলে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবো না, আমার নাম ভোটার লিস্টে আছে, আমাকে ভোট দিয়ে প্রমাণ করতে রাখতে হবে যে আমি নাগরিক, তাহলে পরের বার নয়তো আমার আবার নাম কাটা যেতে পারে, এরকম আমি বহু লোকের মুখে শুনেছি। এইটা যেমন একদিকে রয়েছে, তেমনি আরেক দিকে রয়েছে কিন্তু যে এই যে এটার জন্য অনেকটা মিডিয়াও মানে ধন্যবাদ বা দোষারোপ যাই করুক না কেন লোকে, যে এই যে কেন্দ্রীয় বাহিনী এত আসছে চারিদিকে সব লোক দেখছে, লোকে অবশ্য রয়েছে। আমার ধারণা সেই কারণে এবার হয়তো
এখন কটা বাজে? এখন তো বাজে 1:30। দেড়টা বাজে। হ্যাঁ 1:30 বাজে। আমার ধারণা এবার অন্তত প্রথম দফায় বড় কোনো গন্ডগোল হয়তো এড়ানো যাবে বলে আমার মনে হয়। নরেন্দ্র মোদী এই সময়ে সভা করছেন কৃষ্ণনগরে। তিনি কিন্তু কমিশনের প্রশংসার পঞ্চমুখ। তিনি বলেছেন যে আজ পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট চলছে, আমি সকল ভোটারকে অভিনন্দন জানাচ্ছি, সকলে গণতন্ত্রের উৎসব পালন করতে হবে। আমি যতদিন রাজনীতিতে এসেছি বলতে পারি 50 বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। আগে তো লোককে ফাঁসিতে ঝুলিয়ে বলতো আত্মহত্যা করেছে। আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। সেটা তো মোদিজি বলবেনই, নির্বাচন কমিশনকে উনি মানে প্রধানমন্ত্রী বলছেন না জানাবেন। বিজেপি নেতা বলছেন? প্রধানমন্ত্রী বলছেন। আসলে এটাই আজকে মুশকিল, তুমি- এটাই মুশকিল যে কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী আসেননি তো, কৃষ্ণনগরে এসেছেন বিজেপির নেতা, উনি তো বিজেপির প্রচার করতে এসেছেন। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের পয়সায় উনি একটা দলের প্রচার করছেন। এই যে দল এবং এখানে সরকারকে কিন্তু মিলিয়ে দেওয়া, একটা কথা বলি, এই যে দল এবং সরকারকে মিলিয়ে দেওয়া, না, যখন কোনো নির্বাচনী সভা হয়, নির্বাচনের নর্মস অনুযায়ী যদি প্রধানমন্ত্রী হোক তিনি বা মুখ্যমন্ত্রী হোক যিনিই হন, যখনই হেলিকপ্টার বা যাতেই সভা করতে তিনি আসবেন তার খরচ কিন্তু নির্বাচনী খরচের সঙ্গে অ্যাড হয়, সেটা কিন্তু জনগণের টাকায় হয় না। আচ্ছা বেশ, মানে ভালো কথা। আমি বলছি যে এই যে ধরুন সরকার আর দলকে গুলিয়ে দেওয়া, এটা তো নিরপেক্ষতা থাকে না। আমরা কেউ নিরপেক্ষ নয় আমরা জানি, কিন্তু একটা জায়গায় তো যে প্রধানমন্ত্রী তাকে তো নিরপেক্ষ হতে হবে। আজকে তুমি যেটা বলছো আমি মেনে নিচ্ছি যে তুলনামূলক কিছু হয়নি, কিন্তু আসল সমস্যা কিন্তু শুরু হবে তোমার 4 তারিখের পর। কারণ আমরা সেটা সবাই জানি, সেই সময় কিভাবে ও সামলাবে সেটা দেখতে হবে। আজকে যেগুলো হচ্ছে সেগুলো তো শুধুমাত্র মানে 4 ট্রেলার। তারিখের পর আপনার কি মত? মানে 4 তারিখের দেখুন, পর আমার কি খুব হতে চলেছে? অবাক লেগেছে, আমার খুব খারাপ লেগেছে যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে উল্টো করে টাঙিয়ে দেবো। আমার এখানকার যিনি তথাকথিত রাজকুমার বানিয়ে রেখেছেন যাদেরকে সবাই, তিনি বলছেন আমরা দেখে নেবো ওই দিন কে লোক আসে না আসে। এই যে উস্কানিমূলক মন্তব্য, এটা তো ওনাদের কারো, মানে অমিত শাহের কিছু হবে না, অভিষেক ব্যানার্জির কিছু হবে না, কিন্তু সাধারণ মানুষের তো ক্ষতি হয়ে যাবে, কিছু মানুষের মায়ের কোল খালি হবে। অবশ্যই। এইটা আমাদের ভয়ের কারণ। এনাদের কোনো ক্ষতি হবে না হয়তো, এনারা তো রাজনীতি করছেন, পয়সা কামাচ্ছেন, সব ঠিক আছে। মানে এই যে জায়গাটা ইসিকে এবার দেখতে হবে। মানে ইসি যা করেছে এসআইআর নিয়ে, সেখানে একটা বিপদও করে ফেলেছে। মানে বেশি সাপোর্ট করতে গিয়ে ওটার পরে বুঝেছে এই যে আজকে 152টা কেন্দ্র হচ্ছে, এই যে নর্থ বেঙ্গল যেটা বিজেপির গড় বলে ধরা হচ্ছিল, সেই নর্থ বেঙ্গল থেকে কিন্তু প্রায় 60% হিন্দুর নাম বাদ চলে গেছে, যেটা কিন্তু বিজেপি ভোটার। এবং সেটা কিন্তু অনেক পরে টের পেয়েছে বিজেপি, বা অনেক পরে বুঝতে পেরেছে যেটা হয়ে গেছে। এইটা কিন্তু এই ইলেকশনে একটা খুব বড় এফেক্ট হতে চলেছে বিজেপির। আচ্ছা, আলোচনায় থাকবো। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেই খবর একটুখানি শুনিয়ে দেবো দর্শকদের। দক্ষিণ দিনাজপুরে আবারও আরেক রক্তারক্তি কাণ্ড, সেই ঘটনা নিয়ে আমরা একটু আসবো। আমাদের সাথে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌমির কাছে আসবো। সৌমি, কি খবর রয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে? একেবারে দেখো অপরূপা, এই ঠিক কিছুক্ষণ আগে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও, মানে ঠিক কোনো জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছিল। কিন্তু যদি আমরা সময় দেখি, যত সময় এগোচ্ছে এবং বলা ভালো যত বেলা বাড়ছে, তত কিন্তু অশান্তির ছবি, অশান্তির ঝাঁজ এবার কিন্তু ধীরে ধীরে তীব্র হচ্ছে। কিছুক্ষণ আগে বোলপুরে বিজেপি নেতাকে মারধরের ঘটনা যেরকম উঠে এলো, এবার কিন্তু দক্ষিণ দিনাজপুরে মারধরের অভিযোগ উঠছে। সেখানে স্বয়ং বিজেপি প্রার্থীকেই মারধরের অভিযোগ উঠছে। যে খবর রয়েছে, দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জের স্বয়ং প্রার্থীকেই মারধরের অভিযোগ ঘিরে ইতিমধ্যে কিন্তু শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের সামনেই কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে কিল চড় ঘুষি মারা হয়েছে বলে এমনটাই অভিযোগ করছেন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে গোটা এলাকায়। কিছুক্ষণ আগে তার এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এবার দুষ্কৃতীদের ধাওয়া করতে দেখা যায় স্বয়ং বিজেপি প্রার্থীকে। তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ করছেন। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তদের ধাওয়া করেন প্রার্থী শুভেন্দু সরকার, এমনটাই কিন্তু খবর রয়েছে অপরূপা। অনেক ধন্যবাদ সৌমি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা একটু দেখে নেব সেই ছবি। আমরা
এই বানিয়ারি 24 নম্বর ঢুকে আছে ক্যামেরা 24 নম্বর বুথে আপনার বিজেপি যিনি প্রার্থী ছিলেন তিনি গেছিলেন সেখানে। তার বক্তব্য যে সেখানকার যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তার উপরে হামলা করে, তাকে মারধর করে এবং সেখানে বুথ জ্যামের একটা চেষ্টা চলছে। কি বলবেন? উনি যদি অভিযোগ করে থাকে, উনি ওনার মতো অভিযোগ করেছে। তৃণমূলের ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথ জামের কোনো চেষ্টা হয়নি। আমি সেখানে গেছিলাম এবং যেটা আমি সংবাদ শুনলাম, ওনাকে হয়তো কেউ যদি অপমান করে থাকে সেটা তো কাম্য নয়। সেটা এই ধরনের কোনো প্রার্থীকে, যে প্রার্থী হোক, আমাকে যদি কেউ অপমান করে, যেটাও আমার ঠিক হবে না। সেরকম উনিও একজন প্রার্থী, ওনাকে যদি কেউ অপমান করে থাকে, যদি কেউ অকথ্য কাজ যদি করে থাকে, সেটাও ঠিক করেন। এটা কখনো কাম্য নয়। এটা আমি এটা আমি মনে করি না, এটা ভুল করেছি যদি কেউ করে থাকে। তবে তৃণমূলের দুষ্কৃতিরা নয়। এখন যদি কেউ করে থাকে সেটা ভুল করেছে আমি বলবো। তো এই বিষয় নিয়ে কি তৃণমূল থেকে কোনো তদন্ত করবেন যে সত্যি আপনাদের কোনো? হ্যাঁ, অবশ্যই করবো। আমি তো সেখানে গেছিলাম, সেখানে অনেক পুলিশ গেছে, এখন অনেক পুলিশ গেছে, পুলিশের মতো তদন্ত করতেছে। আমি চাই যদি কোনো প্রার্থীকে কেউ অপমান করে থাকে তাহলে দোষীর সাজা অবশ্যই হোক, এটা আমি মনে করি। কিছুক্ষণ আগে তিনি একটি বুথে গেছিলেন, তার অভিযোগ ছিল যে সেখানে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এবং তার অভিযোগ সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক কি হয়েছিল একটু শুনে নেন। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রমণ করুন। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যান ফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারিনি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। মানে আজকে সকালেও দেখলাম আপনি নিজে তাড়া করছেন লোকেদের, কিন্তু সেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করার কথা, তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন আপনি জানিয়েছেন অভিযোগ? আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি, তিনি এখন আরাম কেদারায় বসে আরাম খাচ্ছেন অফিসে বসে। তার কোনো ডিপ্লয়মেন্ট নেই, পুলিশ নেই, শুধুমাত্র এখানটাতে সন্ত্রাসদের মুক্তাঞ্চল বানানোর জন্য তিনি চেষ্টা করেছেন। আমরা দেখলাম পুলিশ প্রশাসনের সামনে কিন্তু যে বিজেপি প্রার্থীকে যেভাবে মারছিল, এবং সেক্ষেত্রে তখন কিন্তু পুলিশ প্রশাসন সেখানে ছিলেন এবং বাঁচানোর চেষ্টা করছিলেন। সেটা হচ্ছে যে কুমারগঞ্জে যে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে যে শাসানি এবং মারধরের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কিন্তু কমিশন বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে এবং মারধরের ঘটনায় যারা জড়িত, যাদের ছবি দেখা গেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং এলাকায় কিউআরটি পাঠানো হয়েছে, কুইক রেসপন্স টিম পাঠিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কিন্তু দ্রুত এই যারা জড়িত রয়েছে তাদের কিন্তু গ্রেফতারের নির্দেশ দিয়েছে। বেশ, আমরা আরো একটি দর্শকদের কাছে এই বিষয়ে আরেকটা তথ্য দিয়ে রাখতে চাইবো। এই মুহূর্তে হাতে আসা তথ্য অনুযায়ী বলছে 62% ভোট পড়েছে। বেলা 1টা পর্যন্ত কিন্তু যে আপডেট রয়েছে সামনে, 62% ভোট কিন্তু পড়েছে এবং এইটা অত্যন্ত উল্লেখযোগ্য যে 2 ঘন্টার মধ্যে 21% ভোট কিন্তু আবারও পড়ে গেল। স্বাভাবিকভাবেই কিন্তু এইটা কিন্তু একটা যথেষ্ট বড় গুরুত্বপূর্ণ ইস্যু। এই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। তবে এই কুমারগঞ্জের ঘটনা নিয়ে কি বলেছেন বিজেপি নেতা একটু দেখে নেব। বিজেপি প্রার্থী আছে, তার উপরে হামলার অভিযোগ রয়েছে, কি বলবেন? দেখুন, আমরা খবর পেয়েছি এবং আমরা ভিজুয়ালসও পেয়েছি। আমি এটুকু শুধু বলছি যে বিজেপির সরকার তৈরি হচ্ছে, যারা মেরেছে বা আমাদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে। পুলিশ তো অ্যারেস্ট করবে কি করবে না তাদের ব্যাপার। আমি পুলিশকে বলেছি, পুলিশ যদি অ্যারেস্ট না করে আমরা আমাদের মতো করে বুঝে নেব। আর বিজেপির সরকার হওয়ার পর ওদের কত ধানে কত চাল আর কত মস্তানি মারতে পারে আমি দেখবো। পার্সোনালি আমি দেখবো যে কত মস্তানি মারার দম আছে, কত মস্তানি মারার ক্ষমতা আছে।
আমরা শুনলাম সুকান্ত মজুমদার, তিনি যে কথা বললেন তাদের বিজেপি প্রার্থী মার খেয়েছে এই অবধি ঠিক ছিল। একটু দেবাশিসদার কাছে আসবো এই বিষয় নিয়ে। তাদের বিজেপি প্রার্থী মার খেয়েছে সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে। দাদা যেমনটা জানালেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই বিষয়ে তদন্ত এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু তারই মধ্যে সুকান্ত মজুমদারের এই ধরনের একটি মন্তব্য যে আমরা সরকারে আসছি, তারপরে প্রশাসন কি করবে পরের ব্যাপার আমরা আমাদের মতো করে বুঝে নেব। তাহলে কি সরকারে আসছে বিজেপি? না না, সেটা ওনার উইশ থাকতেই পারে, সে তো নির্দল প্রার্থীও ভাবে আমি জিতবো, সেটা নিয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে খারাপ লাগাটা, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে একবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, একবার এদের মতো নেতারা বলার চেষ্টা করছে, মানে মন্ত্রী কিন্তু হ্যাঁ ওই কেন্দ্রীয় মন্ত্রী, আমি বলছি যে কিন্তু কথাবার্তায় তো সেই মন্ত্রিত্ব বা শিক্ষাটা ঝরে পড়ছে না। মানে এটা তো গুন্ডা, এটা আরাবুলের মতো লোক এরকম কথা বলে, সুকান্ত বাবুর মতো লোক এরকম কথা বলছে, ডিফারেন্সটা কোথায়? তাহলে এইটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এই ধরনের নেতারা পশ্চিমবঙ্গকে শাসন করবে। এই ব্যাপারটা এসছে ওই বাম জমানার সময় থেকে, কি চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম কথা বলতেন টিট ফর ট্যাট, এখন বলছি যে মমতার সাথে এই যে আমরা অতীতকে টেনে বর্তমান ভবিষ্যৎকে পাল্টানো যায় না। বাম জমানায় যদি কোনো ভুল হয়ে থাকে, আমি সেটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করি তাহলে তো লাভ নেই। বাম জমানায় তো ভালো কাজ হয়েছে, বস ভূমি সংস্কার হয়েছে, দিকে দিকে ডাব বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এসএসসি হয়েছে, হ্যাঁ মানে মানুষকে ভোটের জন্য টাকা দেওয়া হয়নি বলছো? ভোটের জন্য না, তাহলে আপনি এই যে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার, যেমন ওরা বলছে, বিজেপি বলছে মাতৃ কি শক্তি দেবো, মানে এখনো ক্ষমতা এলো না। আমার ভান্ডারে কত টাকা পড়ে আছে, আমার পশ্চিমবঙ্গের কি অবস্থা? এই যে মানুষ লোক ঠকানোর খেলা, এটাই তো আমরা বলার চেষ্টা করছি। প্রান্তিক মানুষের কাছে এই যে ধরুন যে সামাজিক প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, দিয়েছেন, এইটা আপনি কোন চোখে দেখছেন, কিভাবে দেখছেন? খুব ভালো চোখে দেখছি, সামাজিক প্রকল্পগুলো খুব ভালো। যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ওখানে একটা সিলিং রাখা উচিত ছিল এবং টাকাটা আরো বাড়ানো উচিত ছিল। মানে মাত্র 1500 টাকায় কি হয়? এটা তো বহুদিন ধরে, এটা তো অনেক মানে বামপন্থীরা করে গেছে অনেক কিছু। এই যে 100 দিনের কাজ কারা করেছে, মানে এখন তো সেই প্রশ্নগুলো আসছে না। কিন্তু আমি বলছি এটা এই প্রান্তিক মানুষটাকে 1500 না দিয়ে 7000 8000 টাকাও তো দেওয়া যায়, কিন্তু সেইটা সবাইকে নয়। আমি কি বলার চেষ্টা করছি তুমি বুঝেছো? আজকে যেটা হয়েছে, সামাজিক প্রকল্পটা সবার কাছে চলে গিয়ে ওই যে মহিলারা 1500 টাকা পাচ্ছে, মানুষের অধিকার বলছে, মানুষের টাকা মানুষের অধিকার বলছে। প্রান্তিক, তুমি দুটো জায়গায় ভুল হয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্রান্তিক মানুষের কাছে টাকা পৌঁছানো যাদের সত্যি প্রয়োজন, আর হচ্ছে একটা সবাইকে বিলি করে। আপনি যদি এই কথা বলেন তাহলে আমি গ্যাসের ভর্তুকিতে আসি। আসুন। গ্যাসের যে ভর্তুকি, সেই গ্যাসের ভর্তুকি তো সকলেই পাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন কেন্দ্রীয় সরকার বলল যে যাদের প্রয়োজন নয় তারা নিজে থেকে যদি আর কি এই ভর্তুকি, আমি একটা জিনিস দেখলাম বিপ্লব, যখন আমি সুকান্ত বাবুকে সমালোচনা করছি, তুমি কিন্তু আমার সাথে গলা মেলালে না, তুমি উল্টে বললে বামপন্থীরা এটা করে গেছে। কিন্তু আসলে এই যদি নেতারা থাকে তাহলে তোমার আমার তো নয়, ধরো বয়স হয়ে গেছে, আমাদের যা ছেলে মেয়ে তারা পশ্চিমবঙ্গে থাকবে কেন? তারা তো পরিযায়ী হয়ে যাবে। না, এটা কিন্তু দেবাশিস বাবু আমি বলতে চাই যে এটা কিন্তু সব দলেরই একটা ক্ষমতা আসছে, না আমি বলছি তো, কিন্তু যখন যে ক্ষমতা আসছে সে ক্ষমতার প্রয়োগটা এইভাবে করছে। আমি যেটা বলার চেষ্টা করি, তার ফলে দেখুন আজকে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হচ্ছে সবার চোখ হচ্ছে যে কটা লাশ পড়ে যাবে, কতগুলো জায়গায় মারপিট হবে, অন্য যে বিভিন্ন জায়গায়। আমরা একসময় বিহারকে বলতাম, সেই বিহারেও ইলেকশন হয়, কেউ বুঝতেও পারে না ইলেকশন হয়ে যাচ্ছে। আমি নিজে কভার করে এসেছিলাম, রাজস্থানে ইলেকশন হয়েছে, আমি সেখানে শুনছিলাম বাসে কোথাও কোনো পশ্চিমবঙ্গের ইলেকশন নিয়ে এতটা বাড়াবাড়ি কেন? সেই কারণেই তো নির্বাচন কমিশন এবার বলেছে বাংলার ইমেজ বদলাতে হবে। এবং গত 10ই মার্চ যখন এ রাজ্যে সমস্ত পুলিশ আধিকারিক থেকে শুরু করে ডিএম, এসপি যারা যারা তাদের প্রত্যেকে কিন্তু এই শপথটা করানো হয়েছিল যে আপনারা প্রতিজ্ঞা নিন, এবারে বাংলার যে ভাবমূর্তি গত 15 বছর বা 10 বছরে যেভাবে যতগুলো নির্বাচন হয়েছে, সে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারেই হোক বা রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারেই হোক, রক্ত ঝরেছে, এবারে ইমেজ বদলাবে। তো এই জায়গা থেকে বলছি, আমি বলছি আবার এখন তো মাত্র অল্প সময় আর বাকি আছে। এই প্রথম দফায় অলরেডি তুমি দেখছো, তুমি বিজেপিরই প্রার্থী মার খেয়ে গেল। এবার তুমি ভাবো, মানে এটা এগুলো তো আটকানো যেত, মানে এত ঘন 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 পরিবর্তন করেছে সমস্ত এসপি থেকে শুরু করে সব জায়গায়। তাহলে কি ঠিক হচ্ছে? মানে উনি বলছেন এসপি তো ঘুমোচ্ছে, মানে যিনি মার খেয়েছেন তিনি বলছেন, আমি জানি না সত্যি না মিথ্যে, কিন্তু উনি তো বলছেন সত্যি তো ভদ্রলোক মার খেয়েছেন। মানে যে দলেরই প্রার্থী হোক তিনি মারবে কেন লোকে? মানে এই যে জায়গাটা, এই চিত্রটা তো বদলাতে হতো ইলেকশন কমিশনকে, তবে আমরা বলতাম হ্যাঁ এবার সত্যি
ফেয়ার ইলেকশন। কিন্তু এবং এই সেই যে আশ্বাসটাই রেকর্ড তো দেওয়া হয়েছিল। এই যে রেকর্ড সংখ্যক মানে ভোট রেকর্ড পার্সেন্টেজ ভোট পড়লো, এটা কি মানুষ কি নির্ভয়, এটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, আমি সেটাও। দেবাশিস হ্যাঁ, বলছি। এটার ইয়েটাই আমি ক্যালকুলেশনটাই বুঝতে চাইছিলাম যে অন্যান্য বারেও নির্বাচন আমরা দেখেছি, কিন্তু এই পরিমাণ এখন বেলা বাজে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 1:46 বাজে, সেই মুহূর্তে দাঁড়িয়ে অলরেডি 50% এর উপরে ভোট পড়ে 60% এর উপরে। 60% এর উপরে, 62%। আমি যদি জেলাগুলো একটু বলি, এক্সপেক্টেড যে এবার বোধহয় 80% উপর ভোট হওয়া উচিত, আমি একটা হয়েছে। জেলাগুলো দেখুন, আমি বলছি মুর্শিদাবাদে 62+, মালদায় 58+, পশ্চিম বর্ধমানে 60+, উত্তর দিনাজপুরে 60%, পশ্চিম মেদিনীপুর 65%, একদম। বীরভূমে 63%, কোচবিহারে 60%, জলপাইগুড়িতে 60%, পুরুলিয়ায় 59%, দার্জিলিংয়ে 59%, দক্ষিণ দিনাজপুরে 63%, পূর্ব মেদিনীপুরে 62%, বাঁকুড়ায় 64%, আলিপুরদুয়ারে 60%, ঝাড়গ্রামে 65%, কালিম্পংয়ে 59.52। মানে এই সব যে জায়গাতেই একটা একটা, মানে দেখুন সকালবেলা ছিল 90, আমি যদি 20ও ধরি, দেখুন মানে প্রতি 2 ঘন্টা অন্তর বাড়ছে। লাফিয়ে বাড়ছে, কিরকম ডাবলের লাফি, বেশি। মানে এর ডাবলের বেশি কিন্তু হয়েছিল, আমাদের এখন কিন্তু triple। তুমি যদি দেখো আগের ইলেকশন গুলো 70% ভোট পড়ে, হ্যাঁ, সেই 70টাকে এবার আমরা এক্সপেক্ট করেছিলাম মানে 80 80 হবে। হবে, 80 হবে। হ্যাঁ, এবং এখন যে ট্রেন্ড আছে তাতে তো 80 হয়ে যাওয়ার 80 কথা। 82 হবে, হ্যাঁ। হ্যাঁ, তো এটা আমার মনে হয় 80 হবার কথা। এবার তোমায় এটাও ভাবতে হবে যে অন্য কতগুলো ফ্যাক্টর আছে, প্রচন্ড গরম পড়েছে বাইরে, এবং কিছু মানুষ হয়তো তাড়াতাড়ি করে ভোট দিয়ে চলে যেতে চাইছে। এই যে আপনি এটা হতে গরমের পারে। কথা বললেন, দেখুন যে জায়গাগুলো আপনি বীরভূম, তারপরে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জায়গাগুলো প্রচন্ড গরম। অলরেডি মেদিনীপুরে বোধহয় একটি ঘটনা ঘটেছে, হ্যাঁ, কেশপুরে একজন ভোটার, তিনি সানস্ট্রোকে মারা গেছেন ভোট দিতে গিয়ে। তো প্রচন্ড গরম, তার মধ্যে দেখুন এখন 11টার মধ্যে 60%-এর উপর পোল হয়ে গেছে। তো এই ভোটের গতি প্রকৃতিতে আপনার কি মনে হয় যে ফলাফল এটা কোন দিকে যাওয়ার সম্ভাবনা? কারণ হচ্ছে উত্তরবঙ্গ এবং এদিকে যদি আমরা দেখি রাঢ়বঙ্গ, এই দুটো জায়গায় 152টা আসন, 16টা জেলা, এই পুরো জেলাটাকে ধরে এখানে কিন্তু গেরুয়া শিবিরের একটা প্রভাব রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে। এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ যদি বাদ দিই, বাকি এই রাঢ়বঙ্গের যে জায়গাটা, সেখানেও কিন্তু একটা প্রভাব রয়েছে কয়েকটা জেলাতে। তো সেই জায়গাটা, এই যে 62% ভোট, কি মনে হচ্ছে? আমার যেটা মনে হয় 62 তো কম করে 80-তে যাওয়ার কথা, কারণ এরপরে বিকালবেলা একটু রোদ কমবে, তখন আরো মানুষ যারা দিতে পারেননি ভোট তারা হয়তো ভোট দিতে আসবেন, প্রোভাইডেড যে এই অন্য কোনো রকম অশান্তি না হয়ে যায়, যে মানুষ যাতে ভয় পেয়ে যায়, ওরকম যদি কিছু না হয় তাহলে 80% ক্রস করছে, এটা এক। সেটা যদি করে তাহলে আপাতত 2021 সালের তথ্য অনুযায়ী তোমায় যদি দেখতে হয়, তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে ডেফিনেটলি বিজেপির একটা পাল্লা ভারী ছিল 2021-এ, কিন্তু এসআইআর হওয়ার পর প্রচুর ভোটার বাদ গেছে নাম, এবং সেটা হিন্দু ভোটারের সংখ্যা বেশি। সেই ক্ষেত্রে কি দাঁড়াবে, এটা নতুন করে দাঁড়াবে। গ্রামীণ যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু সংগঠনটা তৃণমূলের অনেক ভালো। আর মালদা মুর্শিদাবাদ এটার কিন্তু একটা মিশ্র ব্যাপার রয়েছে, কারণ এখানে অনেক ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই হচ্ছে। অতএব এখানে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে বলা খুব মুশকিল। তবে শুধু আমি একটা কথাই বলছি, আমরা মিডিয়াতে অনেক চেঁচামেচি করছি, হইহুল্লোড় করছি, অনেক হাওয়া বদল দেখছি, কিন্তু মানুষ খুব চুপচাপ। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে 1977 সালের কথা, আমাদের মনে করিয়ে দিচ্ছে 2011 সালের কথা। মানে এই সময় কিন্তু মানুষ সব পাল্টে দিয়েছিল। তো আমরা জানি না, আমরা যেরকম ভাবছি বা অনেকে যেরকম আশা করছে যে তৃণমূল বা বিজেপি, সেটাই হবে না পুরোটা উল্টে যাবে, সেটা 4 তারিখ। তপস্বী এই বিষয়টা এই 62%, আমার যতদূর মনে হয় যে মানুষের মধ্যে না এবার একটা ভোট দেওয়ার আগ্রহ থেকে আমি বলবো একটা ভোট দেওয়ার তাড়না একটা জেগেছে। এই কারণে কি, যেমন আমি বলছি আমারই চেনাশুনো কম বয়সী যারা আমাদের আরবান ইউথ যারা, তারা ক্রমশ ভোটে আগ্রহ হারাচ্ছে বহুদিন ধরে। হ্যাঁ, তারা ভোট দিয়ে ভোট হচ্ছে গেলে গেলাম না গেলে না এরম ব্যাপার। তারা দিল্লি, বম্বে, বেঙ্গালুরু থেকে তারা ছুটে মানে ফ্লাইটের টিকিট কেটে আসছে। কি না, আমি একজনকে জিজ্ঞেস করেছি, সে আমার আত্মীয়, যে তুই গুড়গাঁও থেকে 1-2 দিনের জন্য এত পয়সা খরচ করে আসছিস কেন? তুই অ্যাফোর্ড করতে পারিস, তুই ভালো চাকরি করিস, কিন্তু তুই আসছিস কেন এতগুলো টাকা খরচা করে এই গরমের মধ্যে কলকাতায়? তো বললো যে না আমার না মা, ওর মার নাম কাটা গেছে, তো ওর মা কিন্তু 85 বছর বয়স এবং তিনি ঠাকুর পরিবারের মেয়ে, তার নাম কাটা গেছে, কিন্তু ওর নামটা ছিল অ্যাডজুডিকেশনে, কিন্তু তারপরে ওর নামটা চলে এসছে।
হ্যাঁ, তো হিয়ারিং এর পরে চলে এসছে। দেবাশিস এইবার ওর ছিলেন। হচ্ছে যে ও বলছে আমি এবার যদি ভোট না দিই তাহলে আমার নাম যদি কেটে দেয় পরের বার। সে কিন্তু অত্যন্ত শিক্ষিত, বিরাট চাকরি করা ছেলে। এইভাবে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বড় মানে আইটিতে চাকরি করা ছেলে মেয়েরা তারা যে ছুটোছুটি করে নিজেদের রাজ্যে ফেরত আসছে ভোট দেওয়ার জন্য, তাদের মতো শিক্ষিত লোকেদের যদি পরিযায়ী শ্রমিকরা প্রতিবারই আসে, কিন্তু যদি এইভাবে শিক্ষিত ইউথদের মধ্যেও যে এই তাড়নাটা তৈরি হয়, আগ্রহ বলবো না, এই যে একটা তাড়না এইটা তৈরি হয়, তাহলে সেটা তো যে এখানে আছে তার মধ্যে থাকবেই। আমি বাড়ি বসে থাকতাম, দূর বেলা 1টা বেজে গেছে, কে যাবে, এরকম আমি বলতে শুনেছি, বিশেষ করে শহরাঞ্চলে, যে কে যাবে, ছাড় না আর ভোট না, ও যে পারে দিয়ে দিক, এরকম বলতো। কিন্তু এবার আর তা নয়, এবার প্রতিটি লোক আমি আমার ভোট দিতে যাব, এইটা একটা বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটার থেকেই আমার ধারণা যে 62% তে পৌঁছে গেছি আমরা। এই যে এখন ট্রেনটা মানে এই যে ভোটটা হচ্ছে, মানুষ যে ভোটটা দিচ্ছে, এসআইআর এর জন্য ভোটটা দিচ্ছে, এই ভোটের ট্রেনটা কোন দিকে? মানে আমি বলছি গেরুয়া না তৃণমূল নাকি ওই যে দেবাশিসটা যেটা বললেন? এইটা কিন্তু আমি দেবাশিস বাবুর সঙ্গে একমত, যে ওই যে সেই একজন বিখ্যাত সাংবাদিক বলেছেন না যে যখন তৃণমূল ক্ষমতা এলো চুপচাপ ফুলে ছাপ, এটা হয়েছিল। লোকে কিন্তু বুঝতে পারেনি যে 34 বছরের বাম শাসন উল্টে দিয়ে একজন এরকম মানে মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় আসবে, তৃণমূল ক্ষমতায় আসবে, এই কিন্তু সেরকম প্রেডিকশন কিন্তু ছিল না। সেক্ষেত্রে মানুষের কথা বলা কিন্তু খুব কঠিন, যে মানুষ অনেক জায়গায় প্রার্থীকে দেখে ভোট দেয়, অনেক জায়গায় দল থেকে ভোট দেয়, অনেক জায়গায় নীতিগতভাবে ভোট দেয়, অনেক কিছু নিয়ে লোকে গুলিয়েও ফেলে আমি দেখেছি। মানে এই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা সারানো হলো, রাস্তা সারানো কিন্তু যখন লোকসভা ভোটের সময় শুনেছি, এই যে রাস্তা সারানো হলো, এটা তাই তো ওনাকেই ভোটটা দেওয়া উচিত। হ্যাঁ, মানে এই যে লোকে পুরো নির্বাচন, সাধারণ মানুষ আমি বলছি, পুরো নির্বাচনের সাথেও তারা লোকসভা নির্বাচনকে গুলিয়ে ফেলে। হ্যাঁ, লোক যে কি দেখে কোথায় কখন কেন ভোট দিচ্ছে সাধারণ ভোটার, এই ক্যালকুলেশন কোনো মানুষের পক্ষে, কোনো দলের পক্ষে করা সম্ভব না। একদম একদম। দেবাশিস দা, আপনার কাছে একদম আরেকটা প্রশ্ন, যে এইবারের ভোটে বাম এবং কংগ্রেস তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, নাকি তারা আবার সেই পুরনো অবস্থায় ফিরে আসতে পারবে? কি মানে শূন্যর গেরেও কাটাতে পারবে বামেরা? কংগ্রেস অনেক পুরনো পার্টি আছে, স্বাধীনতার পর থেকে রয়েছে। বামেরাও অনেক পুরনো হয়ে গেছে। বামেরা সবসময় যে সংসদীয় রাজনীতিতে ক্ষমতা দখল করতেই হবে এই রাজনীতিটা করে না। তুমি দেখেছো সেটা, মানে কোভিডের সময়ও বামেরা কোনো ক্ষমতায় ছিল না, প্রচুর লোককে সাহায্য করেছে, বা বিভিন্ন যে ইস্যুগুলো সেটা দেখুন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও করেছে, তারা কি সেটা বলতে পারো তুমি, কিন্তু স্বেচ্ছাসেবী মানুষের সামাজিক সেবা করা যদি স্বেচ্ছাসেবী সংগঠনের শুধুমাত্র কাজ হয়, রাজনৈতিক দলের কাজ না হয়, রাজনৈতিক দলের কাজ যদি হয়, রাজনৈতিক দলের কাজ যদি হয় শিক্ষা থেকে টাকা নেওয়া, স্বাস্থ্য থেকে টাকা নেওয়া, বা ওই যে ভোটের জন্য ওই কি বলে ওইটাকে বলো না, ওই যে কর্পোরেটদের থেকে টাকা তোলে, যেটাতে বামরা তোলেনি, এইগুলো তো বামেরা করেনি, বা কেউ তো জেলে গিয়ে বসে থাকেনি, তারপরেও সেই ইলেকশন লড়ছে, এরকম ব্যাপার দেখা যায়নি। তো অতএব আমি বলবো যে এরা ভোটে কতটা, আমি একটা কথাই শুধু বলবো যে বাম কংগ্রেস পিভোটাল ফ্যাক্টর হতে চলেছে এই ইলেকশনে। এবং ওটা উনি যেটা বলছিলেন মানুষ কি করবে, মানুষেরা একেবারে ভিতরে রেখেছে, সেটা ওই ভোট বাক্সে দেখা যাবে 4 তারিখ। আরেকটা জিনিস, যে উদাহরণটা উনি দিলেন ওটা কিন্তু মারাত্মক উদাহরণ। উনিও বলছিল যে আমি এটা পয়েন্ট পেলাম না, এরকম অনেকগুলো এইরকম উদাহরণ আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, সে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তার নাম চলে গেছে এডুকেশন, কি করে সম্ভব? মানে প্রাক্তন সেনা এই যে মানুষটা আসছে চলে গেছে এ থেকে, হয়তো ওনার রিলেটিভ, আমি ওইভাবে পাচ্ছি না, মনে কোথাও কিন্তু অদ্ভুত ক্ষোভ আছে, আমার মায়ের নাম বাদ গেছে। এই ভোট বিজেপির পাওয়া খুব কঠিন। অতএব এসআইআর থেকে বিজেপি যে নাম বাদ দিয়ে যে সুবিধা পাবে কি ভোটটা, হ্যাঁ আমি বলছি যে এই যে নাম বাদ যাওয়ার ফলে যে একটা প্রচন্ড উৎসাহ দেখেছিল যে এইখানে আমরা 125 ভোট কম ছিল, 125 আমি কেটে দিলাম, জিতে গেলাম, এটা কিন্তু উল্টো রিয়াকশন হতে চলেছে বলে আমার মনে হয়। আচ্ছা, এই খুব সিরিয়াস একটা আলোচনায় রয়েছি আমরা, কিন্তু তার সাথে একটা বিষয় কিন্তু আমরা দর্শকদের কাছে একটু দেখাতে চাইবো, যে মুড়ি এই নির্বাচনে ভোটের আবহে মুড়ি কতটা গুরুত্ব রাখছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই কিন্তু মুড়ি খেয়েছেন, এবং সেটা রীতিমতো সংবাদ মাধ্যমে প্রকাশিত। এটা খুব মুড়ি খাওয়ার মধ্যে খুব একটা বিশেষত কিছু নেই। প্রধানমন্ত্রী ঝালমুড়ির পরে
না আমি কিন্তু শুভেন্দু এখানে মুড়ি। আমি কিন্তু এখানে একটা মনে করিয়ে দিতে চাই, তপস্বীদি এবং দেবাশিস দা বোধহয় মনে করিয়ে দেবো, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং সেই দিনকে যখন ভোট গণনা হচ্ছে, কি হবে, সরকার বদলাবে না কি হবে, তখন কিন্তু উনি মুড়ি খাচ্ছিলেন এবং প্রথম সারির কিছু সংবাদ মাধ্যম সেটাকে দেখাচ্ছিলেন। সেই মুড়ি, সেই থেকে শুরু হয়েছে পালা বদল। মুড়ি খেয়ে প্রশ্নটা এরকম করা হয়েছিল, প্রথম সারির একজন সাংবাদিক করেছিলেন যে মুড়ি খেয়ে কি পরিবর্তন করে ফেললেন ব্যাপারটা, তো উনি হেসেছিলেন, ব্রত রেখেছিলেন ব্যাপারটা। তো সেই মুড়ি কার্যত কতটা পরিবর্তন ঘটাতে পারবে এই আলোচনায় থাকবো। নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই।